বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার ৭৫ ও ৭৬ নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ঈমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তিলাওয়াত শুনলেন। আজ রোববার 17 জানুয়ারি, 3 মাঘ এবং ফেরসি 28 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে আমাদের লাইভ স্টুডিও থেকে সরাসরি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের প্রথমে শুনবেন ইরানের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর ভিত্তিহীন
অভিযোগের নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এবং বিশ্ব মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের পোশাক খাত, এর প্রভাব পড়েছে এই শিল্পের সাথে জড়িত শ্রমিকদের উপর। এ বিষয়ে করণীয় বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ সম্পর্কে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। এরপর রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা। তারপর থাকবে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের নিয়মিত পরিবেশনা, কথাবার্তা। আর প্রান্তিক আয়োজনে শুনবেন নতুন ধারাবাহিক অনুষ্ঠান আদর্শ সন্তান গড়ার কৌশল। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে রয়েছে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান বলেছে পারস্য উপসাগরে আটক দক্ষিণ কোরীয় জাহাজটিকে ছেড়ে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে সশস্ত্র হামলার আশঙ্কা, সব অঙ্গরাজ্যে নিরাপত্তা জোরদার। আওয়ামী লীগ বলেছে নেতৃত্বের দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতির কারণে পিছিয়ে পড়ছে বিএনপি। নির্বাচনে সহিংসতার নিন্দা জানাল ফখরুল। এবং ভারতের কেন্দ্রীয় সরকার করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। পারস্য উপসাগরে আটক কোরীয় জাহাজটিকে ছেড়ে দেওয়া হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে ইরানের বিচার বিভাগ। চলতি মাসের শুরুতে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে পারস্য উপসাগর থেকে জাহাজটিকে আটক করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এ প্রসঙ্গে বলেছেন, পারস্য উপসাগরের পানি দূষিত করার কারণে পরিবেশ আইনে আদালতের নির্দেশে জাহাজটিকে আটক করা হয়েছে। এ নিয়ে আদালতে মামলা চলছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিচারকেরা। তিনি আরো বলেন, এ বিষয়ে কেবল বিচার বিভাগের আনুষ্ঠানিক বক্তব্যকেই গুরুত্ব দিতে হবে। এর আগে আইআরজিসির নৌশাখা এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার হানকুক কেমি নামের একটি জাহাজ সৌদি আরবের জুবাইল বন্দর থেকে ছেড়ে আসে, কিন্তু জাহাজ থেকে রাসায়নিক পদার্থ ছড়িয়ে পারস্য উপসাগরের পানি দূষিত করা হচ্ছিল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ছোড়া দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজের অবস্থানের 100 মাইলের মধ্যে পড়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজ এ তথ্য জানিয়েছে। মার্কিন একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে টেলিভিশন চ্যানেলটি বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ভারত মহাসাগরের যেখানে পড়েছে তার 20 মাইল দূরে একটি বাণিজ্যিক জাহাজও ছিল। টেলিভিশনের খবরে দাবি করা হয়েছে, ভারত মহাসাগরের ওই এলাকায় অন্তত 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং তাতে মারাত্মক রকমের বিস্ফোরণ হয়। ক্ষেপণাস্ত্রগুলো বিস্ফোরণের পর আশেপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তার টুকরো ছড়িয়ে পড়ে। মার্কিন একজন সরকারি কর্মকর্তা দাবি করেন, ক্ষেপণাস্ত্র ছোড়া হবে বিষয়টি আমরা ধারণা করছিলাম। ইসলামী প্রজাতন্ত্র ইরান শুক্রবার থেকে 2 দিন ব্যাপী কাভিরে মার্কাজি মরুভূমিতে ক্ষেপণাস্ত্র ড্রোনের মহড়া চালায়। মহড়ার শেষ দিনে গতকাল ইরান দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে 1800 কিলোমিটার দূরে শত্রুর
দামি যুদ্ধজাহাজে হামলা চালায় এবং নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, ঝুঁকিপূর্ণ লোকজনকে সম্ভবত আগামী 2 মাসের মধ্যে করোনা ভাইরাসের টিকা দেয়া হবে। করোনা ভাইরাস বিরোধী লড়াইয়ে গঠিত টাস্ক ফোর্সের সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি কথা বলেন। ডক্টর রুহানি বলেন, চলতি বছর শেষ হওয়ার আগে আশা করা যায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ নাগরিকরা করোনার টিকা পেতে শুরু করবেন। তার আগে কয়েক ধাপে এই টিকার পরীক্ষা সম্পন্ন করতে হবে। আগামী 20 মার্চ চলতি ফার্সি বছর শেষ হবে। তিনি বলেন, চলতি শীত মৌসুমের মধ্যে করোনা ভাইরাসের টিকা দেওয়ার প্রথম ধাপ শুরু হবে। এজন্য সরকার সব রকমের প্রচেষ্টা চালাবে বলে তিনি উল্লেখ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানকে সামনে রেখে সশস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। কোন সন্ত্রাসী নয়, বরং ট্রাম্পের সমর্থকেরাই এই সশস্ত্র হামলা চালাতে পারে বলে ধারণা করছে সেদেশের নিরাপত্তা বাহিনী। সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় 50টি অঙ্গরাজ্যের সবগুলো এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় সতর্কতা জারি করা হয়েছে। গত 6 জানুয়ারি বাইডেনের বিজয় অনুমোদনের দিনে ট্রাম্প সমর্থকদের ক্যাপিটল ভবনে হামলার মতো প্রাণঘাতী ঘটনার পুনরাবৃত্তি রোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই দিন ক্যাপিটল ভবনে ট্রাম্পের কয়েকশো সমর্থকের হামলায় হতবিহ্বল হয়ে পড়ে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। কয়েক ঘণ্টার মধ্যে অবরুদ্ধ থাকে তারা। পরে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ ভবন থেকে বিক্ষোভকারীদের সরালে পুনরায় অধিবেশন শুরু হয়। আগামী বুধবার বাইডেনের অভিষেক সামনে রেখে ট্রাম্প সমর্থকরা যুক্তরাষ্ট্রের সব রাজ্যের রাজধানীতে সশস্ত্র মিছিল করতে পারে বলে সতর্ক করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা FBI। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতৃত্বের দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতি বিএনপিকে দিন দিন ভোটের রাজনীতি থেকে পিছিয়ে দিচ্ছে। পৌরসভা নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি আজ একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশরাফুর রহমান তার ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণের কাছে ভোট না চেয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করায় পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীদের ভরাডুবি হয়েছে। আজ সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, তারা জনগণের কাছে ভোট না চেয়ে সরকারের সমালোচনা ও মিথ্যাচারকে ব্রত হিসেবে বেছে নিয়েছে, যা প্রকারান্তরে তাদের রাজনৈতিক অস্তিত্বকে দুর্বল করে তুলছে। নেতৃত্বের দুর্বলতা আর অস্বচ্ছ রাজনীতি তাদের দিন দিন ভোটের রাজনীতি থেকে পিছিয়ে দিচ্ছে। পৌর নির্বাচনে বিজয়ী সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক নেতৃত্বে এগিয়ে যাওয়া উন্নয়ন, অগ্রযাত্রা এবং সমৃদ্ধির বিজয়। এ বিজয় গণতন্ত্রের অভিযাত্রাকে আরও এক ধাপ এগিয়ে নেয়ার বিজয়। সিরাজগঞ্জে সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠানে আইন প্রয়োগকারী সংস্থা দায়িত্ব পালন করেছেন। এর জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাকে ভবিষ্যতে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান ওবায়দুল কাদের। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিরাজগঞ্জ পৌর নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী তরিকুল ইসলামের উপর আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের নৃশংস ও পৈশাচিক হামলা এবং তাকে হত্যার ঘটনায়
আবারও প্রমাণিত হয়েছে সরকার রক্ত ঝরিয়ে নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর পদে বিজয়ী তরিকুল ইসলামের উপর পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের বর্বরোচিত হামলা এবং তাকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান। মির্জা ফখরুল বলেন, দেশে যে খুন খারাপির মহোৎসব চলছে তাতে রাষ্ট্র অমানবিক চেহারায় রূপ লাভ করেছে। সহিংস সন্ত্রাসী হচ্ছে এদের রাজনৈতিক আদর্শ। ভারতের তৃণমূল কংগ্রেসের মহাসচিব ও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে, তারা পশ্চিমবঙ্গের আবেদনে সাড়া দিচ্ছে না। তিনি আজ কলকাতায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে। তিনি আজ রোববার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় রাজ্য তৃণমূল ভবনে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গের প্রত্যেককেই ভ্যাকসিন দিতে চাই, বরঞ্চ সরবরাহ দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। কি কারণে দিচ্ছে না আমরা জানি না। যদি তারা সরবরাহ তার উপরে নিয়ন্ত্রণ রেখে দিয়েছে, আমার এই নিয়ন্ত্রণের নাম করে তারা রাজনীতি করছে বলছিলেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিজেপিকে কটাক্ষ করে পার্থবাবু আরো বলেন, করোনা যুদ্ধের সময়ে তারা কোনো সময় বাংলার কোনো প্রান্তে গিয়ে কোনো কাজ করলেন না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যকর্মী সহ অন্যদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কোভিডের মোকাবিলা করেছেন এবং ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও অগ্রগণ্য ভূমিকা নিয়েছেন। এদিকে আজ রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপির তীব্র সমালোচনা করে বলেন, তিনি আজ হাওড়ার বাগনানে এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। ফিরহাদ হাকিম বলেন, যে মতবাদে শুধু মানুষে মানুষে ভেদাভেদ, বড় লোকদের তাবেদারি, সেই মতবাদকে আমরা কিভাবে বিশ্বাস করব। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তানের রাজধানী কাবুলে বন্দুকধারীদের গুলিতে সুপ্রিম কোর্টের দুজন নারী বিচারপতি নিহত হয়েছেন। পুলিশ বলেছে, আজ সকালে গাড়িতে করে কাবুলে কর্মস্থলে যাওয়ার সময় ওই বিচারপতিদের উপর হামলা হয়। আফগানিস্তানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মুখপাত্র জামশিদ রাসুলি বলেন, নিহত দুই বিচারপতি সুপ্রিম কোর্টের দায়িত্ব পালন করতেন। হামলায় আরো দুজন আহত হয়েছে। মোটরসাইকেল আরোহী অস্ত্রধারীরা হামলার পর পালিয়ে যায়। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। সিরিয়ার ইদলিব প্রদেশের উত্তরে তুর্কি সেনা ঘাঁটিতে অস্ত্রধারীদের হামলায় 3 তুর্কি সেনা নিহত হয়েছে। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, বাপ্তু উপশহরের কাছে হামলার এই ঘটনা ঘটেছে। টিভি চ্যানেলটি আরো জানায়, কে বা কারা এই হামলা চালিয়েছে তা সুস্পষ্ট নয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। সিরিয়ার উত্তরাঞ্চলের কিছু এলাকা এখনো নিয়ন্ত্রণ করছে তুর্কি বাহিনী এবং কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী। এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে। প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলার জন্য আরোপ করা লকডাউনের বিরুদ্ধে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। চ্যান্সেলর সেবাস্তিয়ান কোর্জের সরকার নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানোর ব্যাপারে যখন আলোচনা করছিল, তখন সেদেশের সাধারণ মানুষ তার প্রতিবাদে রাজপথে নেমে আসেন। বিক্ষোভকারীরা চ্যান্সেলর কোর্জের বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় বহু মানুষের মুখে মাস্ক ছিল না। তারা চ্যান্সেলরের পদত্যাগ দাবি করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ মুহূর্তে এসে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে সামরিক তৎপরতা চালাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পারস্য উপসাগরীয় দেশ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার বলে আখ্যা দিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে একটি সামরিক শক্তি গঠন করার সর্বাত্মক চেষ্টার শেষ পর্যায়ে এসে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বললেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ ৪৯ মিটার ব্যান্ডে ৬১৫০ কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৮৭০ কিলোহার্টজে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার সঙ্গে ইরানের সম্পর্কের বিষয়ে তেহরানের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরিবেশন করছেন গাজী আব্দুর রশিদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইরানের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বানোয়াট অভিযোগের নিন্দা জানিয়েছেন। বিদায়ী ট্রাম্প সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি দাবি করেছেন সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার সঙ্গে ইরানের যোগসাজশ রয়েছে। ইমরান বলেছেন, এ ধরনের অভিযোগ কখনো বিশ্বাসযোগ্য নয় ও বিশ্ববাসী এমন অভিযোগ গ্রহণ করবে না। তিনি ওই অভিযোগকে ইসরায়েলের সন্তুষ্টি অর্জনের বিপজ্জনক প্রচেষ্টা বলেও মন্তব্য করেছেন। পাক প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান মার্কিন সরকারের মেয়াদ ও পম্পেওর মন্ত্রিত্ব এখন শেষ পর্যায়ে। পাক প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য সন্ত্রাস বিরোধী লড়াইয়ের বিষয়ে ইরানের অবস্থান সম্পর্কে বিশ্ব জনমত ও জাতিগুলোর ব্যাপক সচেতনতারই প্রকাশ। গত এক দশকে ইরাক ও সিরিয়া সহ পশ্চিম এশিয়ার দেশগুলোতে আল কায়েদা ও দায়েশ বা আইএস এর মতো ভয়ানক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর লড়াইয়ে ইরানের ভূমিকা ছিল সর্বোচ্চ পর্যায়ের। আর এই অঞ্চলের জনগণের নিরাপত্তা ও শান্তি ইসলামে ইরানের কার্যকর ভূমিকার কাছে চিরঋণী। আসলে সন্ত্রাসের বিরুদ্ধে ইরানের আন্তরিক লড়াই বিশ্বব্যাপী জনগণের প্রশংসা কুড়িয়েছে এবং আল কায়েদা সম্পর্কিত মাইক পম্পেওর ইরান বিরোধী নোংরা প্রচারণা বিশ্ববাসীর কাছে হাস্যকর আষাঢ়ে প্রচারণা বলেই গণ্য হয়েছে। বরং বিশ্ববাসীর কাছে স্পষ্ট যে মার্কিন সরকারই রাষ্ট্রীয় সন্ত্রাসের সবচেয়ে বড় হোতা ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো মার্কিন মদতপুষ্ট। মার্কিন রাষ্ট্রীয় সন্ত্রাসের সাম্প্রতিক সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত হল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ব্রিগেডের প্রধান শহীদ কাসেম সোলাইমানিকে বাগদাদ বিমানবন্দরের কাছে শহীদ করা। মার্কিন সরকার প্রকাশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানোর কথা স্বীকার করেছে। অবশ্য এ ধরনের হত্যাকাণ্ডে মার্কিন সরকারকে সহযোগিতা করেছে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ সহ আরও কয়েকটি গোয়েন্দা সংস্থা। যেমন এখন থেকে প্রায় 2 মাস আগে ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকেও শহীদ করার ঘটনা ছিল মার্কিন ইহুদিবাদী ষড়যন্ত্রের ফসল। তাই মার্কিন সরকার কখনো তার সন্ত্রাসী চরিত্র বিশ্ববাসীর কাছে আড়াল করতে সক্ষম হবে না। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। বিশ্ব মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের পোশাক খাত। এর প্রভাব পড়েছে এই শিল্পের সাথে জড়িত শ্রমিকদের উপর। এ বিষয়ে করণীয় সম্পর্কে ঢাকা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। করোনার সময়ে বাংলাদেশি তৈরি পোশাকের আন্তর্জাতিক সরবরাহ চেইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এর প্রভাব পড়েছে এ খাতের শ্রমিকদের আয়ের ওপরও। সদ্য প্রকাশিত এক জরিপে দেখা গেছে 2019 সালের ডিসেম্বর থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ে এ খাতের শ্রমিকদের গড়ে আয় কমেছে 8%। এর ফলে 58% শ্রমিকের আর্থিক চাপ আগের তুলনায় বেড়েছে। আয় কমে যাওয়া 82% শ্রমিকের দৈনিক খাবার গ্রহণও অতীতের তুলনায় কমে গেছে। শুধু তাই নয়, এই সময় কর্মক্ষেত্রে শ্রমিকদের হয়রানিও বেড়েছে 17%। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ আনুষ্ঠানিকভাবে
গতকাল এই জরিপ প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীর সময় বিশ্বব্যাপী ক্রেতারা ঢালাও ক্রয়াদেশ বাতিল ও স্থগিত করেছে। এছাড়া এ খাতকে টিকিয়ে রাখতে সরকার সহায়তা দিলেও শ্রমিক ছাঁটাই ও লে অফের মতো ঘটনা ঘটেছে। এমনকি এখনো নীরবে শ্রমিক ছাঁটাই চলছে। এ প্রসঙ্গে টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আবুল হোসেন রেডিও তেহরানকে বলেন যে এই সময়ে বাজার মূল্য অনেক গুণ বেশি বেড়েছে, কিন্তু শ্রমিকের বেতন তো বাড়েইনি, বরং কখনো কখনো শ্রমিকরা তার প্রাপ্য বেতন পাননি। বিশেষ করে করোনাকালীন সময়ে যখন লকডাউন ঘোষণা করা হলো, তখন শ্রমিকরা একবার বাড়ি গেল, আবার শ্রমিকরা ফিরে আসলো, আবার মার্চ মাসে তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো। এইরকম নানা জটিলতার কারণে শ্রমিকের যে আর্থিক ক্ষতি